সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী, চাহিদার সুযোগে ফ্যান ও এসির দাম বৃদ্ধি। যুদ্ধ নয়, জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের পরামর্শ প্রধানমন্ত্রীর। ঢাকায় ন্যাপ এক্সপো শুরু। ঢাকায় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা, সম্পর্ক আরও জোরদারের আশা বিশ্লেষকের। সাবেক আইজি বেনজিরের সম্পদ তদন্তে দুদকের কমিটি, অবৈধ সম্পদ অর্জনের কথা অস্বীকার। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। শিশুরাও আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন পানি শূন্যতা কমাতে বিশুদ্ধ পানি পান করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান হিট স্ট্রোক বা অন্য কোনো রোগীর চিকিৎসায় হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা দেশ। দিনের তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে যাচ্ছে, আর এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের। হিট স্ট্রোকের ঝুঁকিও তাদের বেশি। মাথা ধরে, অসুস্থ হয়ে যায়, গাড়ি ক্লান্ত, শরীর ক্লান্ত হয়ে যায়। চিকিৎসকরা বলছেন মানুষের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা স্থির রাখতে পারে, তবে প্রচণ্ড গরম হলে অনেক সময় সেই ক্ষমতা লোপ পায়। তখন শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। এ সময় নানা ধরনের উপসর্গ দেখা যায়। হিট স্ট্রোক তো হলে অজ্ঞান হয়ে যায় একেবারেই, শ্বাসকষ্ট হয়, বমি হতে পারে, তারপরে যেহেতু ঘাম দিয়ে অনেক পানি চলে যাচ্ছে সেই জন্য পানির স্বল্পতা শরীরে হয়। হিট স্ট্রোক ছাড়াও এই দূষিত পানি খেয়ে কিন্তু আমাশা, তারপরে ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো হবে। বিরূপ এই আবহাওয়ায় রোগীদের যাতে চিকিৎসা ব্যাহত না হয় সেজন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। হাসপাতালগুলোতে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোল্ড কেস যেগুলো অপারেশন করা দরকার ইমিডিয়েট না, যে সমস্ত রোগীরা আমরা ওয়েট করতে পারি তাদের জন্য এখন সবাইকে ভর্তি না করে আমাদের হাসপাতালগুলোকে ফাঁকা রাখার জন্য যাতে বয়স্ক এবং বাচ্চারা যারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তারা যেন বৃষ্টি না পায়। গরমে বিশুদ্ধ পানি পান করা এবং গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত তখন বাইরে যত কম থাকা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের প্রায় সব জেলায় বইছে তাপপ্রবাহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোক ও পানি শূন্যতা সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাই সতর্ক থাকা প্রয়োজন। প্রচণ্ড তাপদাহে নওগাঁ হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। এ সময় তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমার বাচ্চা গরমের কারণে পায়খানা হয়েছে, আমি আজ থেকে 3 দিন হচ্ছে ভর্তি হয়েছি। ডাক্তারে বলছে একটু সময় লাগবে। প্রচুর পরিমাণে পানি খাবো, আমরা মৌসুমি ফল খাবো, আর খোলা মাঠে কাজ করার সময় একটানা কাজ না করে ধারাবাহিকভাবে আমরা বিশ্রাম নিয়ে কাজটা করব। সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বরগুনায় ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক। বাগেরহাটে গত 3 দিনে তাপমাত্রা ওঠানামা করেছে 39, 40 ও 41 ডিগ্রি সেলসিয়াসে। বাসযাত্রী, খেটে খাওয়া মানুষ ও সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করেছে বাগেরহাট বাস মালিক সমিতি। এই গরমের সময় এভাবে শরবত যদি বিনামূল্যে খাওয়ানোর দরকার এবং উচিত, তাই খুবই ভালো লাগলো খেয়ে। আমি নিজেও খেয়েছি এবং খুবই সুস্বাদু। এই বাগেরহাটের ভিতরে এই রকমের যেন সব এরিয়া যেন ভাগ্য মতো যেন লোক যেন হয়। বরিশালে গরম থেকে পরিত্রাণ পেতে মানুষের পাশাপাশি পশু পাখিও নামছে নদী, খাল ও পুকুরে। সোমবার তাপমাত্রা ওঠে 37 ডিগ্রি সেলসিয়াসে। বৈশাখের শুরু থেকেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। সোমবার বেলা 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 38.2 ডিগ্রি সেলসিয়াস। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র গরমে জমজমাট এয়ার কুলার, ফ্যান, এসির ব্যবসা।
চাহিদা বাড়ায় তাপদাহের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দাম। তবে বাড়তি দামের অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। দুর্বিষহ গরমে ঘরে বাইরে কোথাও যেন শান্তি নেই। অসহনীয় তাপমাত্রায় জনজীবনে একটু স্বস্তির পরশ পেতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন ফ্যান, এসি ও এয়ার কুলারের দোকানে। গরমের সাথে দামের ভারে নাকাল ক্রেতারা। এয়ার কুলার কিনছি, গ্রামে যাচ্ছে যশোর, তো বাসায় অনেক গরম, তো পরিবারের যাতে একটু শান্তি হয় তার জন্য। একটি ফ্যান ছিল, নষ্ট হয়ে গেছে, আবার আরেকটি ফ্যান নিয়ে গেলাম। শোরুম থেকে একটু বেশি, এখানে একটু দাম চড়া হিসেবে বিক্রি হচ্ছে আর কি। মূল্যবান বাজার হিসেবে একটু রেটটা একটু বেশি আছে। সব ধরনের ফ্যানের পাশাপাশি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে এসি ও এয়ার কুলার। বছরের ব্যবধানে যার দাম বৃদ্ধি পেয়েছে 30% বেশি। এগুলি একচেটা চলতেছে এখন বর্তমানে, কেনার উপরে মনে করেন আমাদের বিক্রি করতে হয়। গরমের সাথে সমানতালে চাহিদা বেড়েছে এয়ার কন্ডিশনের। উৎপাদনকারী প্রতিষ্ঠানে নানান অফার পেতে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও ছুটছেন এসি কিনতে। আমি আসলে নিরুপায় হয়ে আসলে এখন এসিটা কিনতে আসছি। এক দোকানে এক মানে 2000-3000 টাকা ডিফারেন্স। কোনো ডিসকাউন্ট নেই। তারপর আমরা যেটা ফিটিং চার্জটা পর্যন্ত ওনারা কোনো লেস করতেছে না। ঈদের পর থেকে আজ অবধি মানে কাস্টমার ফ্লো অনেক বেশি। এদিকে চাহিদা বাড়ায় এসি ও ফ্যানের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। তাদের অবৈধ কার্যক্রম থামাতে রাজধানীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একটি দোকান নোভা ইলেকট্রনিক্স দেখলাম, ওনারা নিজেরাই এমআরপি ডিক্লেয়ার দিয়েছেন চার্জার ফ্যানের, কিন্তু তীব্র তাপদাহের সুযোগে এমআরপি থেকে 800, 1000, 1200, 1500 করে মূল্য বেশি নিচ্ছেন। তিনি জানান আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ঢাকায় জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এই অবস্থায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 4 দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ এক্সপো। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিডিপি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজক। এবার 104টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী 6টি প্রস্তাব তুলে ধরেন। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বনের শতকরা মাত্র 0.48 ভাগ বাংলাদেশ নিঃসরণ করলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এটি অন্যতম। এই বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দেন বাংলাদেশের সরকার প্রধান। ইউএনএফসিসি নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে এখন ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এই সফরে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক দেশ কাতার। প্রাকৃতিক গ্যাস, তেল তথা জ্বালানি সমৃদ্ধ এই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। প্রায় 2 দশক পর কাতারের কোনো শীর্ষ নেতার আগমন ঘিরে সেজে উঠেছে ঢাকা। সোমবার বিকাল 5টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বহনকারী বিশেষ ফ্লাইট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমানবন্দরেই কাতারের আমিরকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সেনাবাহিনীর একটি চৌকস দল কাতারের আমিরকে গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের আমিরের বাংলাদেশ সফর খুবই তাৎপর্যপূর্ণ। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এ সফর ইতিবাচক প্রভাব ফেলবে। এমন সময় সফরটা হচ্ছে যখন মধ্যপ্রাচ্য একেবারে রীতিমতো সংঘর্ষের মধ্যে আছে, সেখানে কাতার কি চিন্তা করছে, ইনভেস্টমেন্টটাও কিন্তু ওই বহুমাত্রিক করা দরকার। যত বেশি বহুমাত্রিক হবে তত ভালো। আর যেহেতু বাংলাদেশিরা ওখানে কাজ করে, এখনও আনস্কিল আর সেমি স্কিল পর্যায়ে আছে, ওটাকে যদি আমরা স্কিল পর্যায়ে নিয়ে আসতে পারি, এবং সেই স্কিল শুধু কাতারে না, কাতার যদি সহযোগিতায় যদি বাংলাদেশে যদি একটা প্রতিষ্ঠান করা যায় ওই ধরনের, তাহলে আমাদের যারা ইউথ আছে তারা প্রচণ্ডভাবে কিন্তু বেনিফিটেড হবে। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত ও প্রতিনিধি দল নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কাতারের আমির। এরপর 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পরে রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদের শেষে থাকছে আসন্ন প্যারিস অলিম্পিকের প্রস্তুতির খবর। যাচ্ছি পরের প্রসঙ্গে। পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব। জানান, অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। এর মধ্যে রিটের একটি কপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দুর্নীতির অভিযোগকে অস্বীকার করে বিভিন্ন সংবাদকে নিজের বিরুদ্ধে মিথ্যাচার বলে দাবি করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে এই বিষয়ে কথা বলেন তিনি। সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করেছে। তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে আইএসপিআর। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এদিকে রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় কুকিচিনের সদস্য সন্দেহে গ্রেপ্তার 3 নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন রুমা ইডেন পাড়ার গির্জা এলাকার লাল নুন পুই বম, লাল রুয়াতফেল বম ও লাল এং কল বম। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার 71 জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিরাপদে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে। জাহাজের 23 নাবিক এখন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত আরও জানান, নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো স্বল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা হবে। প্রায় ৩৩ দিনের জিম্মি দশার পর ১৩ এপ্রিল রাতে ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। যাত্রীবাহী ট্রেনের দূরত্ব ভিত্তিক রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের পর বাড়বে ট্রেনের ভাড়া। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, ১৯৯২ সালে রেলওয়েতে দূরত্ব ভিত্তিক ও সেকশন ভিত্তিক রেয়াতের সুবিধা চালু করা হয়। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫%, আর ৪০০ কিলোমিটারের বেশি ভ্রমণে ৩০% রেয়াত কর সুবিধা প্রত্যাহার হচ্ছে। বিষয়টি আগামী ৪ মে থেকে কার্যকর হবে। ২৭ এপ্রিল থেকে কোনো বাসা, বাড়ি বা অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সোমবার রাজধানীর রূপনগরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। সিটি কর্পোরেশনের কোনো অফিসেও যদি লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হবে বলে সতর্ক করেন আতিকুল ইসলাম। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই এই কার্যক্রম শুরু হয়েছে। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। যার বিরুদ্ধে হবে, ইভেন কি আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিংয়ে পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রটি ক্রেডিট কার্ড এবং মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম ঘিরেও প্রতারণা করত। কখনো শিক্ষা বোর্ড, কখনো বা সরকারি দপ্তরের কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অভিভাবক, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালানো মানুষের টাকা আত্মসাৎ করছে একটি চক্র। এমন অভিযোগ পাওয়ার পর মাঠে নামে র্যাব। গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা হয় ৮ জনকে। সোমবার রাজধানীর কারণ বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে জানানো হয়, সারা দেশে এই চক্রের অনেক সদস্য রয়েছে। ফোন দেওয়ার পরে তারা যখন তাদেরকে আশ্বস্ত করতে পারে বা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে, তখন তারা এই ডেবিট আর ক্রেডিট কার্ডের এবং মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেয়। তাদের সারা বাংলাদেশে প্রায় ২,০০০-এর মতো জনবল বর্তমানে কাজ করছে। আমরা প্রায় ১৮৬১টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল ফোনের ৩ শতাধিক সিম উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্স। যাকে আমরা ধরতে পারি না, যার ছেলেকে ধরেছি বাপ্পি মোল্লা, বাবা হচ্ছে খোকন মোল্লা, তার একদিনে তার অ্যাকাউন্টে এইভাবে ৮,৮৫,০০০ টাকা এসেছে। এবং আমি যাকে আমরা ধরেছি মোহাম্মদ জাকির হোসেন, আমরা যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি মোবাইল ফোনের সিম বিক্রির সময় সতর্ক থাকার পরামর্শ দেন এই কর্মকর্তা। সিমগুলি সঠিক ব্যক্তি ব্যবহার করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার প্রধান সন্দেহভাজন আরিফকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি ও শাবল উদ্ধার করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। তিনি বলেন, গ্রেপ্তার আরিফুল ১৪-১৫ লাখ টাকা ঋণগ্রস্ত। পাওনাদারদের চাপে ও ভয়ে ৩-৪ মাস সে আত্মগোপনে ছিল। ঋণের টাকা পরিশোধ করতে এটিএম বুথ লুটের উদ্দেশ্যে এই হত্যা করা হয়েছে। বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে এক ছাত্র। সোমবার বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কে দুর্ঘটনা ঘটে। ৩ জনই মোটর সাইকেল আরোহী ছিলেন। তারা রাঙ্গুনিয়া থেকে চুয়েট ক্যাম্পাসের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত আরেক ছাত্র জাকারিয়া হিমুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সন্ধ্যায় কাপ্তাই সড়কে একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ চুয়েট ছাত্ররা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বর্ণসহ 3 যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এনএসআই ও কাস্টমস। সোমবার সকালে দুবাই থেকে আসা 3 যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোবারক আলী, নাজমুল হক ও আনোয়ার শাহ। সকাল 6:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান তারা। এই সময় তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয়। পরে কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 1 কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে সীমান্ত এলাকা দিয়ে হাসান মিয়া নামে এক কৃষক নোম্যান্স ল্যান্ডে গেলে বিএসএফ তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত হাসান মিয়া কাইয়ুমপুর গ্রামের বাসিন্দা। এই বিষয়ে বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্ব, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাব এর জন্য দায়ী বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। প্রকৃতির প্রতিশোধে যেন দিশেহারা বিশ্ববাসী। কোথাও বন্যা, আবার কোথাও প্রচণ্ড দাবদাহে পুড়ছে মানুষ। গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ব্রুনাই, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ এই অঞ্চলের 11টি দেশের চিত্র প্রায় একই। জলবায়ু বিশেষজ্ঞদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ায় তাপমাত্রা অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। 1960 সাল থেকে প্রতি দশকেই বেড়েছে গড় তাপমাত্রা। তীব্র তাপ প্রবাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। এরই মধ্যে 8 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আর কলকাতায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। অন্যদিকে সম্প্রতি ভয়াবহ বন্যায় ভেসেছে সংযুক্ত আরব আমিরাতের আলো ঝলমলে দুবাই। এত পানি এর আগে কখনো দেখেনি দুবাইবাসী। ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে সৌদি আরবও, সেখানে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ভারী বর্ষণের পর ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে চীনেও। দেশটির দক্ষিণাঞ্চলে গুয়াংডু প্রদেশের প্রধান নদী, জলপথ ও জলধারা পরিপূর্ণ হয়ে গেছে পানিতে। 12 কোটির বেশি মানুষের সুরক্ষায় জরুরি পরিকল্পনা নিয়েছে সরকার। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে হয়েছে 190। এই সংখ্যা আরও বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নাসের হাসপাতালের এই গণকবর তার আরেকটি বড় প্রমাণ। তুরস্ক থেকে নতুন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণবাহী জাহাজের একটি বহর পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ত্রাণ নিয়ে খুব শিগগিরই রওনা হবে গাজা ফ্রিডম ফ্লোটিনা নামে জাহাজের বহরটি। দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 18 শিশু সহ 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের আয়োজক দেশটির ভেন্যু দেখতে সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে যায় আইসিসির 5 সদস্যের প্রতিনিধি দল। মিরপুরের হোম অফ ক্রিকেট মাঠের সবকিছু পর্যবেক্ষণ করেন তারা। মঙ্গলবার সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবে আইসিসির প্রতিনিধি দলটি। মেয়েদের টি-20 বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিলেটের 2টি মাঠে হতে পারে লিগ পর্বের খেলা। সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ডিপিএল ক্রিকেটের সুপার লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। প্রাইম ব্যাংককে তারা হারিয়েছে 5 উইকেটের ব্যবধানে। মিরপুর স্টেডিয়ামে আগে ব্যাট করে 178 রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। জাকির হাসান 68 ও মুশফিকুর রহিম করেন 44 রান। আবাহনীর পেসার শরীফুল ইসলাম 3টি ও তাসকিন আহমেদ নেন 2টি উইকেট। জবাবে তাওহিদ হৃদয়ের 27 বলে 55 রানের ইনিংসে ভর করে সহজ জয় তুলে নেয় ঢাকা আবাহনী। লিটন দাস অপরাজিত থাকেন 56 রানে। এদিকে বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দিনের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে 5 উইকেটের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আগামী ২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে বসছে অলিম্পিক গেমসের ৩৩তম আসর। এরই মধ্যে শুরু হয়েছে কাউন্টডাউন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আইকনিক আইফেল টাওয়ার আর সিন নদীর মাঝে বসানো হয়েছে একটি বিশেষ ঘড়ি। ফ্রান্সের সিন নদীর পাড়ে বসবে ৩৩তম অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। আগের আসরগুলো এই স্টেডিয়ামকে ঘিরে আবর্তিত হলেও এবার কিছু পরিবর্তন এনেছে প্যারিস। প্রথমবারের মতো মূল স্টেডিয়ামের বাইরে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন হতে পারে। এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করছে প্যারিস। এর আগে ১৯০০ ও ১৯২৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল শহরটি। ঠিক ১০০ বছর পর প্যারিসে ফিরছে অলিম্পিক। ২০১২ সালে প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনে হ্যাট্রিক করে লন্ডন। এবার সেই রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে প্যারিস। উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন ৬০,০০০ দর্শক, যার মধ্যে ৩০,০০০ টিকিট বিনামূল্যে দেবে ফ্রান্স সরকার। অলিম্পিকের নিরাপত্তায় ২০,০০০ সেনার সঙ্গে কাজ করবে ৪০,০০০ পুলিশ সদস্য। আগামী ২৬শে জুলাই শুরু হয়ে আসর শেষ হবে ১১ আগস্ট। প্যারিস অলিম্পিকের ১০০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে গত ১৬ এপ্রিল। ওই দিন গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়ায় জ্বালানো হয় গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ২০২৪-এর মশাল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী। চাহিদার সুযোগে ফ্যান ও এসির দাম বৃদ্ধি। যুদ্ধ নয়, জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের পরামর্শ প্রধানমন্ত্রীর। ঢাকায় ন্যাপ এক্সপো শুরু। ঢাকায় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা। সম্পর্ক আরও জোরদারের আশা বিশ্লেষকের। সাবেক আইজি বেনজিরের সম্পদ তদন্তে দুদকের কমিটি। অবৈধ সম্পদ অর্জনের কথা অস্বীকার। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।